উদ্দীপনায় সাড়া দেওয়া প্রাণীদের একটি সহজাত ক্ষমতা। দেহে অবস্থিত বিভিন্ন গ্রাহকের সাহায্যে উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। দেহ মধ্যস্থ একটি তন্ত্র উদ্দীপনা ও প্রতিক্রিয়ার মাধ্যমে এই সমন্বয় সাধনের কাজ করে, যাকে স্নায়ুতন্ত্র বলে। স্নায়ুকোষ নিয়ে গঠিত যে তন্ত্র প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া প্রদানের মাধ্যমে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, তাকে আমরা স্নায়ুতন্ত্র বলি। আমরা সেই স্নায়ুতন্ত্রের আজকে প্রথম পর্ব তোমাদের সামনে আলোচনা করব। আমরা একই সঙ্গে মানব দেহে যে উত্তেজনার পরিবহন হয়, উত্তেজনা বাহিত হয় যে বিশেষ পথ দিয়ে, সেই পথ সম্পর্কে আলোচনা করব, যাকে আমরা বলি স্নায়ুপথ। উত্তেজিত বা উত্তেজনায় সাড়া দেওয়া জীবের একটি প্রধান বৈশিষ্ট্য। এর অপর নাম সংবেদনশীলতা। উদ্দীপনা গ্রহণ ও তাতে সাড়াদানের পদ্ধতি একটা নির্দিষ্ট পথে ঘটে, একে আমরা নাম দিয়েছি স্নায়ুপথ। আমরা একটু দেখে নিই ঘটনাটা কিভাবে ঘটে। কোনো ব্যক্তি কলিং বেলে যখন হাত দেয়, সেই কলিং বেলে শব্দ উৎপন্ন হয়। সেই শব্দ যায় গ্রাহক অঙ্গে, যা মানুষের কানের মধ্যে দিয়ে মস্তিষ্কে পৌঁছয়। এছাড়া এই স্নায়ুপথের মধ্যে রয়েছে স্নায়ু কেন্দ্র, যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং সুষুম্না কাণ্ডের মধ্যে রয়েছে। আর রয়েছে কারক অঙ্গ, যার মাধ্যমে যে পেশি বা যে অঙ্গ কাজটা সম্পন্ন করবে। স্নায়ুপথে এই স্নায়বিক আবেগ বিশেষ পথ ধরে বাহিত হয়। গ্রাহক স্নায়ুকেন্দ্র এবং কারক অঙ্গের মধ্যে একটা স্নায়ু পথ থাকে। সেই স্নায়ুপথ যেখানে গ্রাহক আর স্নায়ুকেন্দ্রকে যোগ করে, তারা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু। উদাহরণ হিসেবে আমরা অপটিক স্নায়ুর কথা বলতে পারি। আবার স্নায়ু কেন্দ্র থেকে যে স্নায়ুটা কারক অঙ্গে আবেগকে বয়ে নিয়ে যায়, তাদেরকে আমরা নাম দিয়েছি চেষ্টীয় স্নায়ু, যেমন অকুলোমোটর ইত্যাদি। আমরা এই পথের মাধ্যমে, অর্থাৎ গ্রাহক অঙ্গ থেকে সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে স্নায়ুকেন্দ্র এবং স্নায়ুকেন্দ্র থেকে চেষ্টীয় স্নায়ুর মাধ্যমে কারক অঙ্গে কিভাবে উদ্দীপনা বাহিত হয় সেটা ব্যাখ্যা করব। বাড়িতে কোনো অতিথি এলে সে যখন কলিং বেলে হাতটা রাখে, শব্দ উৎপন্ন হয়। সেই শব্দ তরঙ্গ আকারে গ্রাহকের কানে এসে পৌঁছায়। এই শব্দ তরঙ্গ বাতাসের মাধ্যমে বাহিত হয়ে আমাদের কানের মধ্যে দিয়ে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক সেই শ্রবণ উদ্দীপনা গ্রহণ করে এবং সেই উদ্দীপনাকে অন্তর্বাহী বা সংজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে স্নায়ুকেন্দ্রে পাঠিয়ে দেয়। স্নায়ুকেন্দ্রে এই গৃহীত উদ্দীপনা চেষ্টীয় উদ্দীপনায় পরিণত হয় এবং তা চেষ্টীয় স্নায়ুর মাধ্যমে পৌঁছে যায় কারক অঙ্গে। এই কারক অঙ্গে পৌঁছানোর পর পেশি তাতে অংশগ্রহণ করে, অর্থাৎ পেশি সংকোচন প্রসারণ হয়, যার ফলে সেই ব্যক্তি দরজাটা খুলে দেয়। একে আমরা নাম দিয়েছি সাড়া প্রদান। তাহলে এইভাবে একটা শব্দ তরঙ্গ গ্রহণ, সেই শব্দটাকে স্নায়ুর মাধ্যমে স্নায়ুকেন্দ্রে প্রেরণ এবং তাকে চেষ্টীয় উদ্দীপনায় পরিবর্তনের মাধ্যমে সাড়া প্রদান করা, এই সমস্ত পথটাকেই আমরা নাম দিয়েছি স্নায়ুপথ। এবার আমরা দেখে নেব আমাদের এই যে স্নায়ুতন্ত্রের গঠনগত আর কার্যগত একক, সেই নিউরনের গঠন সম্পর্কে। নিউরনকে বা স্নায়ুকোষকে আমরা প্রধান দুটো অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষদেহ এবং অপর একটা অংশ যেটা প্রবর্ধক, বৃহৎ প্রবর্ধক এবং ক্ষুদ্র প্রবর্ধক, অর্থাৎ প্রবর্ধক বা বর্ধিত অংশে ভাগ করতে পারি। এই প্রবর্ধকগুলো দুটো অংশে বিভক্ত। একটা ক্ষুদ্র প্রবর্ধক, যাকে আমরা ডেনড্রন হিসেবে চিহ্নিত করতে পারি,
এবং একটি বৃহৎ প্রবর্ধক যাকে আমরা অ্যাকশন হিসেবে চিহ্নিত করি। এবার আমরা কোষ দেহের গঠনটাকে দেখে নিই। স্নায়ুকোষের কোষ দেহ, এর অপর নাম সোমা বা সাইটন বা নিউরোসাইটন, এই নামে ওকে ডাকা হয়। এটা সাধারণত বিভিন্ন আকারের অর্থাৎ তারকাকার আকারের হয়। এই কোষ দেহের যে ক্ষুদ্র প্রবর্ধক, সেই ক্ষুদ্র প্রবর্ধকের মধ্যে অনেক শাখা প্রশাখা থাকে। ক্ষুদ্র প্রবর্ধকটাকে আমরা ডেনড্রন বলি, আর ডেনড্রনের শাখা প্রশাখাকে আমরা ডেনড্রাইট হিসেবে চিহ্নিত করেছি। কোষ দেহ থেকে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র প্রবর্ধক বেরোয়, যাকে আমরা ডেনড্রন বলি। এছাড়া কোষ দেহের বাইরে একটা পাতলা একক পর্দা বিশিষ্ট আবরণ দেখতে পাওয়া যায়, যাকে কোষ ঝিল্লি বলা হয়। কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, এই নিউরনের সাইটোপ্লাজমকে আমরা নাম দিয়েছি নিউরোপ্লাজম। এছাড়া কোষের মধ্যে একটি বৃহৎ গোলাকার নিউক্লিয়াস থাকে। কোষের মধ্যে অসংখ্য মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায়। নিউক্লিয়াসের কাছেই থলির মতো দেখতে গলগি বডি দেখতে পাওয়া যায়। এছাড়া কোষের মধ্যে অসংখ্য সুতোর মতো তন্তু দেখা যায়, যাকে আমরা বলি নিউরোফাইব্রিল। এছাড়া কোষের মধ্যে লৌহ গঠিত রাইবোজোম দানা দেখতে পাওয়া যায়, যাদেরকে আমরা নাম দিয়েছি নিজেল দানা। এবার আমরা আসি বৃহৎ প্রবর্ধক বা অ্যাকশনের ক্ষেত্রে। অ্যাকশন, এই যেখানে কোষ দেহ থেকে অ্যাকশন যেখানে তৈরি হয়, তাকে আমরা নাম দিয়েছি অ্যাকশন হিল্ক। এই অ্যাকশনের বাইরে একটা আবরণ থাকে, যাকে আমরা নাম দিয়েছি অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমার উপরে চর্বি নির্মিত একটা স্তর থাকে, যাকে আমরা বলি মায়োলিন সিদ। এবং মায়োলিন সিদের উপরে আর একটা পাতলা আবরণ থাকে, যাকে বলা হয় নিউরিলেমা। অর্থাৎ একটা অ্যাকশনের মধ্যে তিনটি আবরণ থাকে। অ্যাকশনের একদম উপরেই যে আবরণ, তাকে আমরা বলি অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমার উপরে আবরণটাকে আমরা বলি মায়োলিন, আর সবার উপরে যে আবরণ, তাকে আমরা নাম দিয়েছি নিউরিলেমা। ভালো করে খেয়াল করলে দেখতে পাবে মায়োলিন সিদ এবং নিউরিলেমার মাঝখানে একটা কোষ আটকা পড়ে রয়েছে। এই কোষটাকে বলা হয় সোয়ান কোষ। মায়োলিন সিদ একটানা নয়, এর কিছু কিছু জায়গা এরকম ভগ্ন অবস্থায় থাকে। এই ফাঁকা জায়গাগুলোকে নাম দেওয়া হয়েছে র্যানভিয়ারের পর্ব। অ্যাকশনের শেষ প্রান্ত শাখা প্রশাখায় বিভক্ত, যাকে আমরা নাম দিয়েছি প্রান্ত বুরুষ। যখন কোনো সংবেদন আমাদের দেহে আসে, অর্থাৎ গ্রাহক অঙ্গ যখন কোনো সংবেদন গ্রহণ করে, এই সংবেদন ডেনড্রাইট গুলো গ্রহণ করে, অর্থাৎ ডেনড্রনের যে শাখা প্রশাখা ডেনড্রাইট, সেই শাখা প্রশাখা তারা গ্রহণ করে তা আস্তে আস্তে অ্যাকশনের দিকে পাঠিয়ে দেয়। অর্থাৎ কোষ দেহের বা ডেনড্রনের বা ডেনড্রাইটের কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা এবং সেই গৃহীত উদ্দীপনাকে অ্যাকশনের দিকে চালিত করা। অ্যাকশন সেই উদ্দীপনাটাকে গ্রহণ করে এবং সেই উদ্দীপনা বহন করে নিয়ে যায় পরবর্তী স্নায়ুকোষের দিকে। তাহলে স্নায়বিক উদ্দীপনা গ্রহণ হলো ডেনড্রন বা কোষ দেহের কাজ, এবং সেই উদ্দীপনাকে পরবর্তী স্নায়ুকোষে বহন করে নিয়ে যাওয়া হলো অ্যাকশনের কাজ। এবার আমরা দেখে নিই নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি? এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি নিউরোগ্লিয়া হচ্ছে ধারক কোষ। অর্থাৎ কোষে বা স্নায়ুতন্ত্রে নিউরন ছাড়াও যে ধারক কোষ থাকে, তাকে আমরা বলি নিউরোগ্লিয়া। একটা স্নায়ুকোষে অন্ততপক্ষে 90% নিউরোগ্লিয়া থাকে আর 10% স্নায়ুকোষ থাকে।
এই নিউরোগ্লিয়াগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এদেরকে আমরা প্রধান তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, দুই হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া এবং 3 নম্বর হচ্ছে মাইক্রোগ্লিয়া। প্রথমে অ্যাস্ট্রোসাইট, এদেরকে তারার মতো দেখতে হয়। অ্যাস্ট্রোসাইট এদেরকে তারার মতো দেখতে হয়, সেই জন্য এরকম নাম। 2 নম্বর অলিগোডেন্ড্রোগ্লিয়া, এরা ক্ষুদ্রাকার এবং এদের মধ্যে প্রবর্ধক থাকে। এদের প্রবর্ধক থাকে অসংখ্য। এবার আমরা দেখিনি নিউরন বা স্নায়ুকোষ কত রকমের হয়। একটা নিউরনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংজ্ঞাবহ বা সেন্সরি, 2 আজ্ঞাবহ বা মোটর এবং 3 নম্বর সহযোগী বা অ্যাডজেস্টার। তাহলে নিউরনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারলাম? 3 ভাগে ভাগ করলাম। সংজ্ঞাবহ বা সেন্সরি কাকে বলবো? গ্রাহক অঙ্গ থেকে স্নায়ুস্পন্দনকে স্নায়ুকেন্দ্রে নিয়ে যায় যে স্নায়ুকোষ, তাকেই আমরা বলবো সংজ্ঞাবহ বা সেন্সরি। 2 নম্বর আজ্ঞাবহ বা মোটর কাকে বলবো? না, স্নায়ুতন্ত্র থেকে বা স্নায়ু কেন্দ্র থেকে স্নায়ু স্পন্দনকে বা সাড়াকে কারক অঙ্গে যারা বহন করে নিয়ে যায় তাকেই আমরা নাম দিয়েছি আজ্ঞাবহ বা মোটর নিউরন। এবং সহযোগী বা অ্যাডজেস্টার যারা সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ স্নায়ুকোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে, সেই সমস্ত স্নায়ুকোষগুলোকে আমরা নাম দিয়েছি সহযোগী বা অ্যাডজেস্টার। এবার আমরা দেখে নেব স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে সম্পর্ক। আমরা আগেই বলেছি যে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো স্নায়ুকোষ। এরকম একাধিক স্নায়ুকোষ মিলে তৈরি হয় স্নায়ু, যারা আবরণযুক্ত এক বা একাধিক স্নায়ুকোষ নিয়ে তৈরি হয়। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো স্নায়ুকোষ, তার থেকে একাধিক স্নায়ুকোষ যুক্ত তৈরি হলো স্নায়ুতন্তু, এবং স্নায়ুতন্তু একাধিক স্নায়ুতন্তু যদি রক্তবাহ আর যোগকলা দ্বারা আবৃত হয় তাদেরকে আমরা নাম দিয়েছি স্নায়ু। অর্থাৎ আমরা বলতে পারি রক্তবাহ ও যোগকলার আবরণী যুক্ত একাধিক স্নায়ুতন্তু গুচ্ছকে আমরা বলবো স্নায়ু। তাহলে ক্ষুদ্রতম একক হলো স্নায়ুকোষ, তার থেকে বড় একক হলো স্নায়ুতন্তু, এবং স্নায়ুতন্তুকে আমরা একাধিক স্নায়ুতন্তু মিলে তৈরি হলো স্নায়ু।
এবার আমরা দেখিনি স্নায়ু কাকে বলে। রক্তবাহ ও যোগকলার আবরণী যুক্ত একাধিক স্নায়ুতন্তু গুচ্ছকে আমরা নাম দিয়েছি স্নায়ু। এই স্নায়ুর মধ্যে 3 রকমের আবরণ দেখতে পাওয়া যায়। একটা স্নায়ুকে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে দেখব স্নায়ুর সবচেয়ে বাইরে যে আবরণ, যোগকলা নির্মিত যে আবরণ, তাকে আমরা নাম দিয়েছি এপিনিউরিয়াম। তাহলে স্নায়ুর সবচেয়ে বাইরের আবরণের নাম হচ্ছে এপিনিউরিয়াম। প্রতিটা স্নায়ুর মধ্যে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র স্নায়ুতন্তু গুচ্ছের যে বান্ডিল থাকে তারাও একটা আবরণ দ্বারা আবৃত থাকে। সেই আবরণগুলোকে নাম দেওয়া হয়েছে পেরিনিউরিয়াম, অর্থাৎ মাঝখানের আবরণ পেরিনিউরিয়াম। এবং এই গুচ্ছ স্নায়ুর মাঝখান থেকে একটা স্নায়ুতন্তুকে বার করে আনলে তার উপরে যে আবরণ থাকে তাকে আমরা নাম দিয়েছি এন্ডোনিউরিয়াম। তাহলে স্নায়ুর মধ্যে 3 ধরনের আবরণ থাকে। একদম বাইরে এপিনিউরিয়াম, মাঝখানের তাকে আমরা বলবো পেরিনিউরিয়াম, এবং একেবারে ভিতরে স্নায়ু কোষের উপরে বা স্নায়ু তন্তুর উপরে যে আবরণ তাকে আমরা নাম দিয়েছি এন্ডোনিউরিয়াম। স্নায়ুর প্রকারভেদ। আমরা নিউরন বা স্নায়ুকোষের যেমন প্রকারভেদ দেখেছি তেমনি স্নায়ুরও প্রকারভেদ দেখব। স্নায়ুকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট স্নায়ু। অন্তর্বাহী বা অ্যাফারেন্ট স্নায়ু কাদের বলবো? যে সমস্ত স্নায়ু গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনাকে গ্রহণ করে স্নায়ু কেন্দ্রে বয়ে নিয়ে যায়, অর্থাৎ মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ডে বয়ে নিয়ে যায়, তাদেরকে আমরা নাম দিয়েছি অন্তর্বাহী বা অ্যাফারেন্ট স্নায়ু। 2 নম্বর বহির্বাহী বা ইফারেন্ট স্নায়ু, অর্থাৎ যে সমস্ত স্নায়ু চেষ্টীয় উদ্দীপনাকে স্নায়ু কেন্দ্র থেকে কারক অঙ্গে নিয়ে যায় তাদেরকে বলছি বহির্বাহী বা ইফারেন্ট স্নায়ু। আর 3 নম্বর হচ্ছে মিশ্র বা মিক্সড স্নায়ু, অর্থাৎ যারা অন্তর্বাহী এবং বহির্বাহী দুটো কাজই করতে পারে তাদেরকে আমরা নাম দিয়েছি মিশ্র বা মিক্সড স্নায়ু। অন্তর্বাহী বা অ্যাফারেন্ট স্নায়ু গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনাকে বহন করে কোথায় নিয়ে যায় না স্নায়ু কেন্দ্রে বহন করে নিয়ে যায়। এদের উদাহরণ হলো অপটিক অডিটরি। আমরা চোখের সাহায্যে দেখি, চোখের দেখার এই যে চোখে দেখার অনুভূতি সেটা এই অপটিক স্নায়ুর মাধ্যমে মাথায় যায়, মাথা আমাদের বুঝিয়ে দেয় আমরা কি দেখছি। অডিটরি আমরা যা শুনি তা এই অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক বুঝিয়ে দেয় আমরা কি শুনতে পাচ্ছি। তাহলে এরা গ্রাহক অঙ্গ থেকে স্নায়ু কেন্দ্রে আবেগটা নিয়ে যাচ্ছে, সেই জন্য এরা হলো অন্তর্বাহী স্নায়ু। বহির্বাহী বা ইফারেন্ট স্নায়ু, অর্থাৎ স্নায়ু কেন্দ্র থেকে উদ্দীপনা কারক অঙ্গে যারা প্রেরণ করে তাদেরকেই আমরা নাম দিয়েছি বহির্বাহী বা ইফারেন্ট স্নায়ু। কেমন না অকুলোমোটর। আমি চোখে কোনো জিনিস দেখলে বস্তুটা যদি আমার চোখের ঠিক সোজাসুজি না থাকে আমরা চোখটাকে ঘুরিয়ে নিই, অর্থাৎ দেখার জিনিসটা উদ্দীপনাটা প্রথমে গেল মাথায়, মাথা নির্দেশ দিল যে চোখটাকে ডান দিকে বা বাঁ দিকে ঘোরাতে হবে, তাহলে সেই নির্দেশ যে চোখে বহন করে নিয়ে এলো সে চোখটাকে ডান দিকে বা বাঁ দিকে ঘোরাতে সাহায্য করলো, তাহলে সেই হয়ে গেল বহির্বাহী বা ইফারেন্ট স্নায়ু, যেমন অকুলোমোটর। 3 নম্বর মিশ্র বা মিক্সড। অন্তর্বাহী এবং বহির্বাহী স্নায়ুর মিশ্রণে গঠিত যে স্নায়ু যারা উভমুখী স্নায়ু স্পন্দন বহন করে তাদেরকেই আমরা নাম দিয়েছি মিশ্র বা মিক্সড। এখানে দুটো স্নায়ুর আমরা নাম বলি, একটা হচ্ছে ভেগাস স্নায়ু আর একটা হচ্ছে ফেসিয়াল স্নায়ু। এরা অন্তর্বাহী এবং বহির্বাহী দুটো কাজই করতে পারে। স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুকোষের কোষদেহ একত্রিত হয়ে যে স্ফীত গ্রন্থি সৃষ্টি করে
তাদেরকে বলে স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। দেহের মধ্যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই, যেমন বিভিন্ন জয়েন্ট স্থানগুলো। আমরা জানি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটো জায়গায় গঠিত, একটা হচ্ছে মস্তিষ্ক এবং একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। এই দুটো অঞ্চল বাদ দিয়ে কিছু কিছু জায়গায় দেহের স্নায়ুকোষের কোষ দেহগুলো মিলিত হয় এবং স্ফীতস্থান তৈরি করে। সেই জায়গাগুলোকে আমরা নাম দিয়েছি স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। এরা দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন নতুন স্নায়ু তৈরি করতে সাহায্য করে এবং রস ক্ষরণ করে, অর্থাৎ স্নায়ুকোষের বিভিন্ন জায়গাকে রসসিক্ত রাখা এবং তাদের কার্যক্ষম করে রাখার কাজটা এরা করে। এবার আমরা দেখে নেব স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস। দুটি নিউরনের সংযোগস্থলে যেখানে একটি নিউরনের অ্যাকশন এবং অপর একটি নিউরনের ডেনড্রন মিলিত হয় তাকে সাইন্যাপস বলে। ডান দিকের ছবিতে তোমরা দেখতে পাবে যে একটা স্নায়ুকোষের অ্যাকশন এবং একটা ডেনড্রনের মিলনস্থলকে দেখানো হয়েছে। এই মিলনস্থলটাকেই আমরা নাম দিয়েছি সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ বা স্নায়ু সন্নিধি। এবার আমরা দেখিনি যে কিভাবে একটা প্রান্ত সন্নিকর্ষের মাধ্যমে স্নায়ু স্পন্দন একটা অ্যাকশন থেকে ডেনড্রনের মধ্যে বাহিত হয়। আমরা একটা অ্যাকশনের শেষ প্রান্ত দেখছি, আর ঠিক তার উল্টো দিকে একটা ডেনড্রন বা ডেনড্রাইটের অংশটা দেখছি, এবং এদের দুটো অ্যাকশন এবং ডেনড্রনের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো সাইন্যাপটিক ক্লেফট। যাই হোক, অ্যাকশনের শেষ প্রান্তটা ভালো করে খেয়াল করে দেখো যে বোতামের মতো ফোলা, একে আমরা নাম দিয়েছি সাইন্যাপটিক নব। এই যে অ্যাকশন এবং পরবর্তী ডেনড্রনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, একে আমরা নাম দিয়েছি সাইন্যাপটিক ক্লেফট। এই সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে একটা তরল পদার্থ থাকে যাকে বলা হয় অ্যাসিটাইল কোলিন। এবং ভালো করে দেখো এই অ্যাকশনের মধ্যে অজস্র রাসায়নিক তরলপূর্ণ এরকম থলি দেখতে পাওয়া যায়, একে আমরা নাম দিয়েছি সাইন্যাপটিক ভেসিকেল। এর মধ্যে রাসায়নিক দ্রব্য এর মধ্যে থাকে যা আবেগ বা উদ্দীপনা পরবর্তী স্নায়ুতে পাঠাতে বা পৌঁছে দিতে সাহায্য করে। ভালো করে দেখো এই যে সাইন্যাপটিক ভেসিকেল যখন উদ্দীপনা প্রচণ্ড জোরে একটা অ্যাকশনের মধ্যে দিয়ে বাহিত হয়, তখন সেই উদ্দীপনা এসে ওই সাইন্যাপটিক নবের মধ্যে অবস্থিত যে থলিগুলো আছে তাতে আঘাত করে। তার ফলে থলিটা ফেটে যায় এবং থলিটা ফেটে গিয়ে তার মধ্যে থেকে অ্যাসিটাইল কোলিন কিংবা নিউরোহিউমারের একটা রাসায়নিক পদার্থ দ্রুত বার হয়ে যায়। বার হয়ে সাইন্যাপটিক ক্লেফটটা পেরিয়ে ও পরবর্তী ডেনড্রাইটের মধ্যে বা ডেনড্রনের মধ্যে চলে আসে। আরেকবার দেখে নি ঘটনাটা। উদ্দীপনা এলো, উদ্দীপনা এসে সাইন্যাপটিক ভেসিকেলকে আঘাত করলো। আঘাত করার পর সেই সাইন্যাপটিক ভেসিকেল পর্দাটা ফেটে গেল, তার মধ্যে দিয়ে রাসায়নিক পদার্থটা বেরিয়ে এলো। বেরিয়ে সে দ্রুত অন্য প্রান্তের ডেনড্রনের মধ্যে আবেগটা বা উদ্দীপনাটাকে বহন করে নিয়ে গেল। আরেকবার দেখি। তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারলাম যে অ্যাকশন যে উদ্দীপনা বহন করে নিয়ে আসে তা সাইন্যাপটিক নবের মধ্যে থাকা যে সাইন্যাপটিক ভেসিকেল বা ছোট ছোট রাসায়নিক পূর্ণ থলি তাতে আঘাত করে এবং সেই আঘাতের ফলে থলিগুলো ফেটে যায় এবং রাসায়নিক পদার্থগুলো পরবর্তী স্নায়ুকোষের মধ্যে প্রবাহিত হয়, যার ফলে দেহের এক প্রান্ত থেকে উদ্দীপনা অন্য প্রান্তে পৌঁছে যায়।
কেবলমাত্র স্নায়বিক উদ্দীপনা অ্যাকশন থেকে ডেনড্রনের দিকে যায়, অর্থাৎ একমুখে যায়। এই জন্য এই সাইন্যাপসকে বলা হয় শারীরবৃত্তীয় ভালভ, যা একমুখে আবেগ বা উদ্দীপনাটাকে প্রবাহিত করে বা নিয়ন্ত্রণ করে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখি। পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা চোখ এবং মস্তিষ্ক এই দুটোর উপর ভিডিও তৈরি করে তোমাদের কাছে নিয়ে আসব। আশা করি স্নায়ুতন্ত্রের এই পর্যায়টা তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ তোমাদের।